তো দেখো যে মধ্যযুগীয় ভারতবর্ষ এবং হচ্ছে সুলতানি যুগ। ভারতবর্ষে কি হয়েছিল যে বিভিন্ন যে সমস্ত বিদেশিরা যারা আক্রমণ করে, অর্থাৎ ভারতে বৈদেশিক আক্রমণ। তো এটা একটা দিতে পারে যে কারা প্রথম আক্রমণ করেছিল। তো পারসিক যারা ছিল, পারসিকরা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে প্রথম হচ্ছে ভারতবর্ষকে আক্রমণ করেছিল। পারস্যের আকিমেনীয় সম্রাট, যার নাম ছিল কি কায়রাস। এরপর ভারত আক্রমণ করে আরবরা। আরবরা প্রথম ভারত আক্রমণ করেছিল, এটা একটা সাল দিতে পারে যে আরবরা ভারত আক্রমণ করেছিল প্রথম কত সালে। তো হচ্ছে 708 খ্রিস্টাব্দে ওবেদুল্লাহ হচ্ছে বুদাইলের নেতৃত্বে। আরবরা প্রথম সিন্ধু জয় করেন 712 খ্রিস্টাব্দে আল হাজাজের সেনাপতি মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে, যেটা ইতিহাসে কি রাওয়ারের যুদ্ধ নামে পরিচিত। ভীষণ ইম্পর্টেন্ট, রাওয়ারের যুদ্ধ কত সালে হয় সালটা দিতে পারে, বা কার নেতৃত্বে দিতে পারে, সেই বা আর একটা কোশ্চেনও দিতে পারে যে প্রথম কোন যুদ্ধ করেছিল, বা সেই সময়ে তোমার হচ্ছে রাজা কে ছিল। আরবরা যখন প্রথম সিন্ধু জয় করে তখন সিন্ধু রাজা কে ছিল। তো এই যুদ্ধে সিন্ধু রাজা ব্রাহ্মণ রাজা দাহির ছিল। দাহির মোহাম্মদ বিন কাসেমের কাছে পরাজিত হন এবং হচ্ছে নিহত হন। তো ইসলাম ধর্ম যেটা, সেটা হচ্ছে জানো যে হজরত মোহাম্মদ 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন এবং ইসলাম ধর্মের প্রবর্তক কি হয়েছে তিনি, হজরত মোহাম্মদ। তো এদেরই এই সমস্ত যারা বিদেশি ছিল বা আরবরা ছিল, এদের উদ্দেশ্য একটাই ছিল যে হচ্ছে সারা বিশ্বে ইসলামের প্রচার করা এবং হচ্ছে সম্পদ লুট করা। সেই সঙ্গে হচ্ছে সারা বিশ্বে বিভিন্ন জায়গাতে মুসলিম আধিপত্য কায়েম করা এবং ভারত বিজয়ের আগ্রহ, এটা সমস্ত বিদেশিদের মধ্যেই ছিল। এরপর হচ্ছে সবুক্তগিন হলেন প্রথম তুর্কি, মানে তাহলে প্রথম হচ্ছে পারসিকরা, তারপর হচ্ছে আরবরা, এরপরে হচ্ছে তুর্কি। এরপর সবুক্তগিন হলেন প্রথম তুর্কি যিনি ভারত আক্রমণ করেছিলেন। সুলতান মাহমুদ মোট 17 বার। এই টাইমটা দেয় যে মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন, মোট 17 বার। 1000 থেকে, এটা 100 হয়ে গেছে, 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে। এবং গুজরাটের সোমনাথ, এটা স্ট্যাটিক জিকের কোশ্চেনের মধ্যে অনেক সময় দেয় যে সোমনাথ মন্দির কোথায় আছে। তো হচ্ছে গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিল 1025, বা অনেক জায়গাতে 1026 থাকতে পারে, বা 1025-26 খ্রিস্টাব্দে। আরব পণ্ডিত আল-বিরুনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন। তার লেখা বইয়ের নাম ছিল কিতাব উল হিন্দ। শাহনামার, এটা আকার মানে শাহনামার লেখক ফিরদৌসি মাহমুদের সমসাময়িক ছিলেন। মাহমুদের সভাকবির নাম ছিল কি উদ্বি। এমনি নর্মালি কি হয় যে আমরা ধরো ওই আকবরের সভাকবি বা যেগুলো কমন টমন, আগে সেই সমস্ত জিনিস পড়তো, কিন্তু এখন একটু ডেপথে আসছে বলে এই আনকমন যেগুলো সেগুলো করতে হবে এখন। যে মাহমুদের সভাকবি ছিল নাম কি ছিল, উদ্বি। তিনি রচনা করেছিলেন কিতাবুল ইয়ামিন। কিতাবুল ইয়ামিন। এবার হচ্ছে ঘুরি বংশ। হচ্ছে ঘুরি বংশের শ্রেষ্ঠ সুলতান মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি ভারত অভিযান করেছিল 1175 সালে এবং প্রথম পাঞ্জাব দখল করেছিল। 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে দিল্লি আজমিরের চৌহান অধিপতি তৃতীয় পৃথ্বীরাজ বনাম মোহাম্মদ ঘুরি, মানে যেটা তরাইনের যুদ্ধ কত সালে এক দিতে পারে, 1191 সালে। কাদের মধ্যে হয়েছিল, সেটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহান এবং হচ্ছে মোহাম্মদ ঘুরির মধ্যে। সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কি হয়, জয়ী হন, অর্থাৎ প্রথমবারে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিল। তার পরের বছরে 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান হচ্ছে পরাজিত ও নিহত হন এবং হচ্ছে মোহাম্মদ ঘুরি জয়ী হন। তো পৃথ্বীরাজের সভাকবি কি ছিল, চাঁদ বরদয়। এটা দেখবে ভীষণ ইম্পর্টেন্ট, চাঁদ বরদয়। এবং তার লেখা বইয়ের নাম কি, পৃথ্বীরাজ রাষ্ট্র। এটা দিতে হবে যে পৃথ্বীরাজ রাষ্ট্র গ্রন্থের লেখক কি, চাঁদ বরদয়। আর তিনি কার সভাকবি ছিলেন, সেটা হচ্ছে পৃথ্বীরাজের সভাকবি ছিলেন। এবং যে সেই বইটা রচনা করা হয়েছিল কি, রাজস্থানী ভাষায়। তো ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে মোহাম্মদ। তার মানে কি হলো যে আরবরা তো জয় করলো 708 খ্রিস্টাব্দে, এইভাবে চললো, ঠিক আছে, সুলতান মাহমুদ এলো। কিন্তু মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, ঠিক আছে, যদি বলা হয় ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, রিয়েল ফাউন্ডার, তাহলে সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিন আইবক নামক এক বিশ্বস্ত সেনাপতির হাতে রাজ্যগুলি দিয়ে ফিরে যান, কিন্তু 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি গুপ্ত ঘাতকদের হাতে মারা যান। তাহলে মোহাম্মদ ঘুরি কি হলো, মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। তারপরে সেই সমস্ত যে সমস্ত রাজ্যগুলি জয় করলেন, সেইগুলো তার এক বিশ্বস্ত সেনাপতি তাকে দায়িত্বভার দিলেন এবং তিনি ফিরে যাচ্ছিলেন, কিন্তু সেই সময়ে গুপ্ত ঘাতকদের হাতে মারা যান। তাহলে এবার হচ্ছে দিল্লিতে যে সুলতানি সাম্রাজ্য, আমরা কটা সাম্রাজ্য দেখতে পাই, টোটাল হচ্ছে 5টা। এখান থেকে এক টেনিওর দিতে পারে, বা পর পর, ডব্লিউবিসিএস যেমন একবার এসেছিল যে পর পর সাজাতে বলেছিল,
যে পরপর সাজাও, দিল্লিতে যে সুলতানি সাম্রাজ্যগুলো ছিল সেগুলো পরপর সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে। তো প্রথম হচ্ছে ইলবারি তুর্কি বা হচ্ছে দাস বংশ, যারা 1206 থেকে 1290, মানে টোটাল প্রায় হচ্ছে কত বছর, 84 বছর রাজত্ব করে। এরপরে যে খুলজি বংশ, খুলজি বংশ হচ্ছে 1290 থেকে 1320, তার মানে হচ্ছে বেশি না এরা, তো 10 মানে 30 বছর। এরপরে যে তুগলক বংশ, 1320 থেকে 1413, মানে এদিকে 80 আর এদিকে 13, তার মানে হচ্ছে 93 বছর। সৈয়দ বংশ 1414 থেকে 1451, তার মানে হচ্ছে 37 বছর। আর লোদি বংশ হচ্ছে 51 থেকে 26, মানে এদিকে 49, আর 9 15 5 মানে 8, মানে ওই 85 বছর পর্যন্ত মোটামুটি। ওই 49, 75। তো এখান থেকে একটা যেটা প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে দিল্লিতে যে সুলতানি সাম্রাজ্য ছিল সেই মানে কোন সুলতানি সাম্রাজ্য দীর্ঘকালীন ছিল বা সব থেকে বেশি সময় ধরে রাজত্ব করে। তাহলে হচ্ছে কি যে তুঘলক বংশ হচ্ছে সব থেকে বেশি সময় ধরে রাজত্ব করে। আর পরপর ওগুলো বললে ইলবারি তুর্কি বা দাস, তারপরে খুলজি, তুঘলক, সৈয়দ, সবশেষে হচ্ছে লোদি। মোটামুটি এইটা সবার মনে থাকবে, দাস বংশ বা ইলবারি তুর্কি এটা প্রথমে আছে। অনেক সময় দাস বংশ আমরা বলি তো ইলবারি তুর্কিটা অনেক সময় থাকে না, কিন্তু ধরো অপশনে থাকলে ইলবারি তুর্কি দিয়ে দিল, তো এই মনে রাখবে এটা ইলবারি তুর্কি বা হচ্ছে দাস বংশ। আর লোদি বংশ শেষ, যেন এটাও মনে থাকে, সেই জন্য মাঝে শুধু খলজি, তুগলক আর সৈয়দ, এই তিনটে যেন গুলিয়ে না যায়। তো 1206 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠা করেন। তাহলে দাস বংশের প্রতিষ্ঠা থেকে দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। মানে এইদিকে তোমার হচ্ছে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে মোহাম্মদ ঘুরি, সে করে গেল, কিন্তু সে তো দায়িত্বভার কাকে দিয়ে দিয়েছে, মোহাম্মদ ঘুরিকে দিয়ে দিলে। সুতরাং দাস বংশের প্রতিষ্ঠাতা বা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা সেটা বললে কিন্তু মোহাম্মদ ঘুরিকে বলা যাবে না, সে মুসলিম চলে যাবে। দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। তার উপাধি ছিল কি মালিক, বা হচ্ছে উদারতা ছিল বা খুব দয়ালু ছিল, তার জন্য তিনি লাখ বক্স নামে পরিচিত ছিলেন। তিনি হচ্ছে কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন, শেষ করেছিলেন তার জামাতা, একটু হচ্ছে তার জামাতা 2.5 দিন কা ঝোপড়া নির্মাণ করেছিলেন, এবং পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে কুতুবুদ্দিন আইবক মারা যান। নেক্সট হচ্ছে ইলতুৎমিশ, বদায়ুনের শাসনকর্তা ইলতুৎমিশ। এটা আপনি দেখতে পারে যে ইলতুৎমিশ কোথাকার শাসনকর্তা ছিলেন, তিনি ছিলেন কি বদায়ুনের শাসনকর্তা ইলতুৎমিশ। 1211 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন, এর সালটা দেয় অনেক সময়, ঠিক আছে। 1211 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন। প্রথম জীবনে তিনি কুতুবুদ্দিনের কে ছিলেন, কৃতদাস ছিলেন, কুতুবুদ্দিনের কৃতদাস। তো ইলতুৎমিশের রাজত্বকালে মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন 1221 সালে। কিন্তু সেই সময় কি ছিল যে খিবার শাসনকর্তা জালালউদ্দিন, তিনি চেঙ্গিস খাঁ কর্তৃক বিতাড়িত হয়ে ইলতুৎমিশের কাছে আশ্রয় নিয়েছিলেন। এটা একটা তার কাছে ভাগ্যও ছিল বলতে পারো, যে চেঙ্গিস খাঁ সেই সময় মঙ্গল নেতা খুব শক্তিশালী ছিল। তো ইলতুৎমিশের রাজত্বকালে আক্রমণ করে, কিন্তু ওইদিকে খিবার শাসনকর্তা জালালউদ্দিন সে ইলতুৎমিশের কাছে আশ্রয় চায়, কিন্তু তাকে দেয়নি, আশ্রয় দিলে বিপদ হয়ে যেত। এবং প্রত্যাখ্যান করেন, এবং হচ্ছে তাকে ধাওয়া করতে করতে কি করে সে পারস্য চলে যায়, তাকে ধাওয়া করতে করতে তার পিছনে চলে জিঙ্গিস খান। তো সেইবার কি হয়েছিল যে মঙ্গল আক্রমণ থেকে হচ্ছে সুলতানি সাম্রাজ্য রক্ষা পেল। তাহলে আসল কোশ্চেন কিন্তু এইগুলো থাকে, এইগুলো করতে অনেক সময় অসুবিধা হয়। তাই দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে ইলতুৎমিশ। তাহলে আমাদের কি হলো, ভারতে যে মুসলিম সাম্রাজ্য, ঠিক আছে, মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা এখানে কি হয়ে গেল, মোহাম্মদ ঘুরি হয়ে গেল। দাস বংশ বা ইলিবারি তুর্কি, ঠিক আছে, তার প্রতিষ্ঠাতা বা প্রকৃত প্রতিষ্ঠাতা কি হয়ে গেল, কুতুবুদ্দিন আইবক হয়ে গেল। আর এইদিকে হচ্ছে কি যে সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলা হয়, সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, তাহলে সেটা হবে কে, ইলতুৎমিশ। এবং ইলতুৎমিশকে আরেকটা বলা হয় ভারতের সার্বভৌম, ঠিক আছে, সার্বভৌম মুসলিম রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা বলা হয়। সার্বভৌম মানে জানো, জানো যে ভারত যেটা একটা হচ্ছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ। এই সার্বভৌম মানে কি বলা হয়, যে যে অঞ্চলটুকু তার রাজ্যের মধ্যে আছে সে নিজে স্বাধীনভাবে করবে, সে নিজে স্বাধীনভাবে শাসন কার্য করবে, অন্য কেউ তার উপরে কর্তৃত্ব কায়েম করতে পারবে না। তাই ইলতুৎমিশকে ভারতের সার্বভৌম
মুসলিম রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা বলা হয়, সেই সঙ্গে হচ্ছে সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, রিয়েল ফাউন্ডার বলা হয়। তিনি কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেছিলেন, যেটা তোমার হচ্ছে আহ, এই নামটা ভুলে গেলাম, তোমার হচ্ছে কুতুবউদ্দিন আইবক যেটা শুরু করেছিলেন, সেই ইলতুৎমিশ সেটা শেষ করেন। এবং তিনি হচ্ছে কি ইকতা প্রথার প্রবর্তক। ইকতা প্রথা, সেই ইকতা প্রথাটা কি ছিল? ধরো যদি টিকা আকারেও দেয়, যেমন এসআই এর মেন্স যেমন হয়তো 2 নম্বর করে টিকা দিচ্ছে, তো সেই ক্ষেত্রে ইকতা প্রথা কি ছিল, যে ইকতা হচ্ছে একটা সাম্রাজ্যের কিছু অংশ অনেক সময় সৈন্যবাহিনীর উচ্চ স্তরে থাকা অভিজাতদের মধ্যে ভাগ করে দেওয়া হতো, তাদের বলা হতো ইকতাদার বা হচ্ছে মুক্তি। এটা হলন আছে মুক্তি, মানে শাসন কার্যের সুবিধার জন্য, অনেকটা বড় সাম্রাজ্য, সেই সাম্রাজ্য শাসন কার্যের সুবিধার জন্য কি করা হতো, যারা সৈন্যবাহিনীর উচ্চ স্তরে থাকা যারা অভিজাত ছিল, তাদের মধ্যে অল্প অল্প করে জায়গা ভাগ করে দিত। এটাকেই বলা হচ্ছিল ইকতা প্রথা, এবং যাদের মধ্যে দেওয়া হতো তাদেরকে বলা হতো ইকতাদার বা হচ্ছে মুক্তি। তিনি 40 চক্র বা হচ্ছে বন্দেগানি চাহেলগানি, অর্থাৎ 40 জন তুর্কি অভিজাতদের নিয়ে একটা দল গঠন করেছিলেন, যারা সবসময় সুলতানকে বিভিন্ন কাজে সাহায্য করত। তিনি টঙ্কা নামে রূপা, ঠিক আছে, রূপার মুদ্রা টঙ্কা বলা হতো, আর জিতল হচ্ছে তামার মুদ্রা, জিতল মুদ্রার প্রচলন করেন। এরপরে কি হচ্ছে রাজিয়া সুলতানা। তো ইলতুৎমিশ রাজিয়াকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে যান। ইলতুৎমিশ তার কন্যা রাজিয়াকে বলে উত্তরাধিকারী মনোনীত করে যান, যে তিনি শাসন কার্য পরিচালনা করবে। কিন্তু ওমরাহরা দিল্লির সিংহাসনে বসান ইলতুৎমিশের ছেলে রুকন উদ্দিন ফিরোজকে, এবং পরে বুঝতে পারলো যে রুকন উদ্দিন ফিরোজ অপদার্থ, অযোগ্য, ওকে দিয়ে আহ, করা যাবে না, সাম্রাজ্য পরিচালনা করা যাবে না। তখন আবার 1236 খ্রিস্টাব্দে রাজিয়াকেই সিংহাসনে বসান, এবং তিনি মধ্যযুগের হচ্ছে একমাত্র মহিলা শাসক। কিন্তু তিনি 40 চক্রের বিরুদ্ধে কি হয় পরাজিত হন, 40 চক্রের বিরুদ্ধে পরাজিত হয়েছিলেন। ভাতিন্দার কি একটা আছে, আলতুনিয়া নাকি, তাকে অত গল্প করতে হবে না। তিনি বিয়ে করেছিলেন, মানে পরাজিত করবার জন্য, কিন্তু শেষ পর্যন্ত পারেননি আর কি, দিয়ে পরাজিত হন 40 চক্রের কাছে। তো তারপর থেকে আরো কিছুজন ছিল, 2-1 জন, তারা অযোগ্য ছিল, পরিচালনা করতে পারেননি। দিয়ে নাসিরউদ্দিন মাহমুদ ছিলেন ইলতুৎমিশ বংশের শেষ সুলতান। এটা কিন্তু ইলতুৎমিশ বংশের বলছি, মানে ইলতুৎমিশের যারা মানে তাদের মধ্যে শেষ ছিলেন। এরপরে আছে কি, যে গিয়াসউদ্দিন বলবান, যার প্রকৃত নাম কি ছিল উলুগ খা। তিনি ছিলেন কি ইলতুৎমিশের কৃতদাস। তিনি কি করেন, যে সিজদা ও হচ্ছে পাইবাস প্রথা চালু করেছিলেন। যেটা সিজদা কথার অর্থ কি ছিল, যে সিজদা মানে হচ্ছে সুলতানের কাছে নতজানু হওয়া, ঠিক আছে, সুলতানের সামনে নতজানু হওয়া, এটাকে বলা হচ্ছে সিজদা। আর পাইবাস মানে হচ্ছে কি, যে নতজানু হয়ে সুলতানের পদচুম্বন করা, সুলতানের পা চুম্বন করা, এটাকে বলা হয়তো পাইবাস। নওরোজ উৎসব তিনি শুরু করেছিলেন। নওরাজ মানে কি হচ্ছে, যে এটা হচ্ছে একটা পার্শ্বিক উৎসব, এটা ছিল একটা পার্শ্বিক উৎসব, যা নতুন বছরের শুরু হওয়ার উৎসব। মানে নতুন বছর শুরু, বার্ষিক, যে নতুন বছর আমাদের যেমন পয়লা নববর্ষ বা 21 মানে জানুয়ারি 20, সেরকমই নবরোজ ছিল। এবং তিনি নিজেকে হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি বা হচ্ছে ঈশ্বরের ছায়া, শ্যাডো অফ কিং বলতেন, নিজেকে মনে করতেন। এবং হচ্ছে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, অর্থাৎ হচ্ছে রক্ত এবং লৌহ নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন। তিনি মিউয়াটি বলে একটা দস্যু ছিল, সেই মিউয়াটি দস্যুদের দমন করেছিলেন, বাড়ি বা হচ্ছে গুপ্তচর নিয়োগ করে। ক্ষমতার কেন্দ্রীকরণের পর তিনি হচ্ছে জিল ই ইল্লাহি উপাধি ধারণ করেছিলেন। তাহলে এতক্ষণ ধরে আমাদের কি হলো, সেটা হচ্ছে ইলবারি তুর্কি বা হচ্ছে তোমার দাস বংশ শেষ হলো। এবার হচ্ছে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে, জালালউদ্দিন ফিরোজ খলজি। এরপর হচ্ছে কি আলাউদ্দিন খলজি, অর্থাৎ জালালউদ্দিনের জামাই তথা ভাইপো আলাউদ্দিন খলজি কাকে মেরে 1296 সালে জালালউদ্দিনকে হত্যা করে সিংহাসনে বসে। এবং তার সময় এটা দিতে পারে, যে কার সময় সব থেকে বেশি মঙ্গল আক্রমণ হয়েছিল বা কতবার হয়েছিল, তো হচ্ছে আলাউদ্দিন খলজির সময় 6 বার মঙ্গল আক্রমণ হয়েছিল, এবং 6 বারই তিনি কি করেছিলেন, যে মঙ্গল আক্রমণ প্রতিরোধ করেছিলেন, তাদেরকে পরাজিত করেছিলেন। মেবারের রাজধানী চিতোর 1303 সালে জয় করে রানা রতন সিং এর স্ত্রী পদ্মিনীকে পাওয়ার জন্য, অর্থাৎ রতন সিং এর স্ত্রী পদ্মিনীকে পাওয়ার জন্য তিনি হচ্ছে চিতোর জয় করেছিলেন, মেবারের রাজধানী।
কিন্তু হচ্ছে রাজপুত রমণীরা জওহর ব্রত মানে হচ্ছে এটাই যে জ্বলন্ত চিতা জ্বলতো, সেই জ্বলন্ত চিতার মানে মাঝে প্রাণ বিসর্জন দেয়। দক্ষিণ ভারত বিজয়ে আলাউদ্দিনের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন কে? মালিক কাফুর। অর্থাৎ আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি ছিল? মালিক কাফুর। এবং সুলতানি যুগে, এটা ওটা বড় কোশ্চেন নিতে পারে, সুলতানি যুগে আলাউদ্দিনই প্রথম দাক্ষিণাত্য অভিযান করেন। আলাউদ্দিনই প্রথম দাক্ষিণাত্য অভিযান করেন, আর কেউ অন্য কেউ করেনি। সিকান্দারি সানি বা হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডার রূপে তিনি নিজেকে মুদ্রায় চিহ্নিত করেন। তো এটাও দিতে পারে সিকান্দারি সানি কার উপাধি ছিল? আলাউদ্দিন খলজি। বা দ্বিতীয় আলেকজান্ডার কার উপাধি ছিল? আলাউদ্দিন খলজি। তিনি রাজ্যে সুরাপান বন্ধ করে দেন। দেবগিরির মন্দির তিনি লুণ্ঠন করেন। বাজার দর নিয়ন্ত্রণ করেন। আলাউদ্দিন খলজির অনেক ব্যাপার আছে, আলাউদ্দিন খলজি একটু ভালো করে পড়তে হবে সেজন্য। যে বাজার দর নিয়ন্ত্রণ করেন, রেশন ব্যবস্থা চালু করেন। তিনি বলেন রাজার কোনো আত্মীয় নেই, ঠিক আছে, রাজার কোনো আত্মীয় নেই, কথাটা কার? সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। ফ্রান্সের চতুর্দশ লুইয়ের মতো অর্থাৎ ফ্রান্সের চতুর্দশ লুই যে ছিল তার মত ছিল যে আমি রাষ্ট্র, ঠিক আছে, আমি রাষ্ট্র, এই তত্ত্বে তিনি বিশ্বাসী ছিলেন। দাগ এবং হচ্ছে হুলিয়া প্রথার ব্যবহার ত্যাগ করেন। সেই জিনিসটাও কি? দাগ মানে কি ছিল? দাগ মানে হচ্ছে ঘোড়ার পিঠে চিহ্নিতকরণ। ঘোড়ার পিঠে চিহ্নিতকরণ, অর্থাৎ কোন ঘোড়াটা কেমন হবে বা কি জিনিস এরকম কিছু হয়তো একটা মার্ক করা থাকতো। আর হুলিয়া, হুলিয়া মানে ছিল সেনাদের সেনাদের কত ধরো সেনা, অত নাম টাম তো মনে থাকবে না, সেনাদের মুখের বিবরণী, সেই কেমন কার যেমন মুখের বিবরণী সেই অনুযায়ী তো হচ্ছে দাগ ও হুলিয়া বোধহয় প্রবর্তক ছিলেন। তিনি প্রথম সম্রাট যিনি ধর্মকে রাজধানী থেকে পৃথক করেন। তিনি ধর্মকে হচ্ছে রাজধানী ধর্মকে রাজধানী থেকে রাজনীতি হবে মনে হয়। এবং হচ্ছে ইক্তা প্রথা তিনি তুলে দেন। এটা দিতে পারে যে ইক্তা প্রথার প্রবর্তক হচ্ছে কে? ইলতুৎমিশ। পরবর্তীকালে ইক্তা প্রথাকে তুলে দেন সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। আর কুতুব মিনার যেটা শুরু করেছিল কে? হচ্ছে তোমার কুতুবুদ্দিন আইবক, শেষ করেছিল ইলতুৎমিশ। আর সেই কুতুব মিনারের যে প্রবেশদ্বার, এন্ট্রান্স গেট, সেই প্রবেশদ্বার তৈরি করেছিলেন এবং যে আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি। এবং এটাও যে কোন সুলতানি সম্রাট নিরক্ষর ছিলেন, তো হচ্ছে আলাউদ্দিন খলজি কি ছিল? যে নিরক্ষর ছিলেন। ঐতিহাসিক জিয়াউদ্দিন বরনী তার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। হিন্দুদের কাছ থেকে তিনি জিজিয়া কর আদায় করতেন। খলজি বংশের শেষ সুলতান ছিলেন কি? মোবারক খলজি। এখানে আমির খসরুর ব্যাপারটা একটু জেনে নাও যে আমির খসরু ভারতের তোতা পাখি এবং হচ্ছে সেতার আবিষ্কার করেন এবং সেই সঙ্গে বীণা যে বাদ্যযন্ত্র, সেই বীণাকে, ঠিক আছে, বীণাকে আরো উন্নত করেন। তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, সেই সঙ্গে ছিলেন ঐতিহাসিক। গিয়াসউদ্দিন বলবন, জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি ও গিয়াসউদ্দিন তুগলকের পৃষ্ঠপোষকতা লাভ করেন। অর্থাৎ গিয়াসউদ্দিন বলবনের আমলেও ছিলেন জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক, এদের পৃষ্ঠপোষকতা করেন আমির খসরু। তুগলক বংশের প্রতিষ্ঠাতা হয়েছে কি? গিয়াসউদ্দিন তুগলক। আলাউদ্দিন খলজির একজন বিশ্বস্ত সেনাপতি এবং পাঞ্জাবের শাসনকর্তা ছিলেন। গিয়াসউদ্দিন তুগলক কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি, একজন বিশ্বস্ত সেনাপতি, সেই সঙ্গে পাঞ্জাবের শাসনকর্তা ছিলেন। সংবর্ধনা তোরণ চাপা পড়ে তিনি মারা যান। ওই যখন সম্বর্ধনা কিছু দেওয়া হয় না, বড় আর কি সব ফুলের তোড়া ইয়ে স্টিক করে কিছু করে, সেই সময় করা হয়। যদি এটা বলা হয় যে তার গিয়াসউদ্দিন তুগলকের পুত্র অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক মানে নিজের ছেলে সেই ষড়যন্ত্রে